নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের গল্প শোনাতে এলাম। আসলে ঘরে একটু সংস্কার চলছিল, তাই সব কিছু ওলটপালট হয়েছিল। যাই হোক, আশা করি এবার নিয়মিত আপনাদের গল্প শোনাতে পারব। ইতিমধ্যে আপনারা পুরনো গল্পগুলি শুনছেন, মন্তব্য করছেন, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন। সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও এভাবেই আপনারা আমার পাশে থাকবেন। শুরু করি আজকের গল্প। আজ আপনারা শুনবেন সাহিত্যিক নিশিকান্ত সেনের লেখা খেয়া। আজকের গল্পটি ১৩২৬ বঙ্গাব্দের ভারতবর্ষ পত্রিকার বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। তাহলে শুরু করা যাক আজকের কাহিনী খেয়া। আর না হলেও এই ৩০ বছর আমি এই তুলসী ঘাটায় খেয়া ভাই। কেবল এপার আর ওপার, এই এপারের এই অসৎ গাছ আর ওপারের ওই বাঁশের ঝাড়, ওই নায়ের গলি সিধে দেখছো বাবু, এইটুকু আমার পৃথিবী। হ্যাঁ, আমার নায় যারা ওঠে তারা মোটে আধ ঘড়ির চরণদার, ওঠে শুধু এই গাং পেরিয়ে যাবার জন্যে। যদি সাঁকো থাকতো, নিদেন এখানকার জলটা এমন অথাই আর গাঙের বুকটা এমন চ্যাটালো না হতো, আমি গাঙের জল ছুঁয়ে দিলেসা করে বলতে পারি বাবু, এই ছিদাম পাটনির নায়ে কোনো গোচাইয়েরই পায়ের ধুলো পড়তো না। গল্প হয়, যারা পারে যাবার জন্যে নায় ওঠে তারা ১২ গাঁয়ের ১৩ গল্প সঙ্গে নিয়ে আসে। সে যে কত রকমের বলে শেষ করতে পারি নে, কিন্তু ডাঙায় উঠতে না উঠতেই খতম। আমার কথা ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার না ভেড়ে ঘাটে আর তাদের গল্প ডোবে মদ্দি গাঙে। চরণদাররা সবাই ঝুপঝাপ নেমে পড়ে। হ্যাঁ, আপনি বেজার হবেন না তো বাবু? এই গরিব খেয়ার মাঝির দুঃখ বোঝে কি কান দিয়ে তার দুটো দুঃখের কথা শোনে এমন বান্দা কেউ নেই। আজকের এই ক্ষেপে খালি একলা তুমি। তা যদি বেজার না ধরে, খানিকটা বক বক করে বুকের বোঝা হালকি করতে চাই। হ্যাঁ, বেশি দেরি হবে না বাবু। খেয়া ওপারে লাগবার আগেই আমার কথা আমি শেষ করে ফেলবো। আচ্ছা বাবু, আমার নাওখানা যেন নাই, কিন্তু আমার গেরস্তালিটা তো আর আমার পার ঘাটার নাও নয়। সেইখানে এসে যে উঠল, তার কেন এমন তাড়াতাড়ি চলে যাবার গা হলো? তার যে চলে যাবার অত গরজ, সে কিন্তু তার ভাব দেখে কোনো মতেই বুঝে উঠবার জো ছিল না। আমি তার বেশ দিব্যি নিশ্চিন্তি ভাবই দেখেছিলুম বাবু। থেকে থেকে চোরা হাসি হাসতো, মুখের দিকে চাইতো আর ২ হাতে গেরস্তালি গোচাতো। দেখে মনে হয়েছিল এ তো বেশ খাসা, বেশ মজার মানুষ। যা হোক, এই ছিদাম পাটনির সঙ্গে ছিদাম পাটনির নায়ের কি ভাব সে আপনি জানো না বাবু। কেমন করে জানবে? আপনি হলে বিদেশি লোক, কিন্তু এখানকার যারা বাসিন্দা তাদের তা অজানা নেই। খালি একটা কথা আপনাকে বলি, পার ঘাটায় এসে কাকেও কখনো হাপিত্তেশ করে বসে থাকতে হয়েছে এমন কথা কারুর বলবার জো ছিল না। যখনই যে এসেছে দেখেছে বান্দা বইটা হাতে নায় হাজির, বলি ও ছিদাম, তোর কি নাওয়া খাওয়াও নেই? না বাবু, এসে বলতাম, পাকা হর্তুকি খেয়েছি। কিন্তু বিয়ের পর শুনে তুমি আশ্চর্য হবেন বাবু, এক নাগাড়ে ১টি বছর পাঠশালা পালানো পড়ুয়ার মতো ধর কাট করে ধরে না আনলে আমাকে কেউ না এনে হাজির করতে পারেনি। পারে যাবার লোকেরা যখন ব্যস্ত হয়ে উঠানে এসে হাঁকাহাঁকি করে গলা ভাঙছে, ছিদাম হয়তো তখন তার রান্নাঘরের কোণটিতে বসে ওই ঢেউয়ের তাল আর নৌকোর নাচ ভুলে পাটনি বউয়ের বাটনা বাটা আর তার দেহের দোলন দেখছে। আর নয়তো ডেলের হাঁড়িতে কাঠি দেবার জন্য ব্যস্ত হয়ে তার হাত থেকে কাঠিটা কেড়ে নেবার জন্য মিচে চেষ্টা করছে।
তার কি তখন বাইরের লোকেদের চিৎকার শোনবার ফুরসত ছিল? হ্যাঁ, আপনি হয়তো শুনে ভাবছো বাবু যে ছিদামটা কি পাগল। তা আপনার দোষ দিই নে বাবু, মানুষে অমনি ধারাই ভাবে। কিন্তু আমার তো মনে হয় এই জীবনে নিদেন একটিবারও যে অমন পাগল না হলো, তার এই দুনিয়ার হাটে আসা কেবল মিছে আসা। এই দুঃখের কথা কি বলবো বাবু, আপনাদের সেই পাটনি বউয়ের ছলায় ভুলে ছিদাম যখন তার বড় স্বাদের পারঘাটা আর বইটাখানাকেই বিষের নজরে দেখছে, ঠিক সেই সময় একদিন বলা নেই কওয়া নেই ঘুপ করে সে আমার ঘাড় থেকে নেমে পড়ল। অতিসার হয়েছিল বাবু। পারে যাবার লোকেরা তবু মনে হয় নাই উঠে কিছুক্ষণ বসে, গল্প যা হয় খানিকক্ষণ ধরে করে। কিন্তু সে কি করলে তাই বলুন তো? বিয়ের পরের একটি বছর আধ ঘড়ির মতো কি লম্বা? আমার তো মনে হয় তার চেয়ে ঢের ছোট। চোখ বুঝলাম আর স্বপন দেখলাম কতক্ষণ, কিন্তু আশ্চর্যই সে আধ ঘড়ির স্বপন আমি এ জীবনে ভুলতে পারলাম না, যেন চোখের মধ্যেই বাসা বেঁধে রয়ে গেল। ওই নায়ের পেছন দিকে চেয়ে দেখো, ওই যে ঘাটের কিছু দূরে পাতা নেই একটা মস্ত বড় বাদাম গাছ, তার শুকনো ডালপালা নিয়ে হাড়গোড় বার করা ভূতের মতো ঠায় খাড়া দাঁড়িয়ে। ওর তখন অমন হাল ছিল না। ওরই নিচে আমি তাকে নিজের হাতে পুড়িয়ে ছাই করে ফেলেছিলাম। তার সেই চিতার আগুনের তাতে বোধ করি ওর ওই কলজেটাও বেশ একটু ঝলসে এসেছিল। নইলে গাং তো শুকায়নি বাবু, জলও দেখছি তার ধারও দেখছি, কিন্তু জলের সে ছিরি সে নাচ কোথায় গেল? আচ্ছা বাবু, তোমরা তো ঢের ঢের নেকাপড়া শিখেছ। বলছি, নেকাপড়া শিখলে ওপরের ওই আসমান আর নিচে তলের ওই পাতালের খবর ঠিক ঠিক বলতে পারা যায়? বলতে পারো মানুষ মরলে কি হয়? পারো না? কেউ পারে না বলছো? কিন্তু কেন পারে না বাবু? তাহলে আসমানের খবর আর পাতালের যাত্রা জেনে নেব কেমন করে? সে চলে গেল আর আমি রইলাম এই গাঙের খেয়া পারাপার করতে। কিন্তু মানুষ কি পাগল যে গাঙের জল নেই, আছে চাল ভাজনা খোলার বালি, মানুষ সেই গাঙের জলও আঁজলা করে খেতে চায়, তারই জলে সাঁতার কেটে নাইতে চায়। চোখের ওপর মরল, নিজের হাতে পুড়িয়ে ধোঁয়া আসমানে উড়িয়ে দিলাম। তবু কি তার আশা ছাড়তে পেরেছি? খেয়া বেয়েছি আর বাদাম তলার দিকে চেয়েছি। এই যদি পাগলামি না হয়, আর পাগলামি কাকে বলে আপনি বলতে পারো বাবু? কিন্তু এমন পাগল কি আর কেউ নেই? আমার তো মনে হয় ঢের ঢের আছে, তবে কেউ কবুল করে কেউ করে না। যখন ঘাটে পারাপারের লোক না থাকতো, মরা বাদাম গাছের ওপরকার খিদে কাতর চিলের ডাক আর অনেক দিনের ঘর ছাড়া নায়ের মাঝির ভেটেল সুরের গান কানে এসে খ্যাপা মনটাকে আমার আরো খেপিয়ে তুলত। তখন বইটা হাতে নায়ের ওপর চোখ বুজে বসে বসে ভাবতাম। কি যে ভাবতাম মাথা মুন্ডু তা ঠিক নেই। মনে হতো যেন এক সন্ন্যাসী ঠাকুর তার মাথার জটা ছেড়ে দিলে ভুঁয়ের ওপর ভিড় পাকিয়ে পড়ে গায়ের জোনাক কালো ফানুসের ভেতরের আলোর মতো জলজল করে ফুটে বেরোয়। এই গাঙের ধার দিয়ে কোথায় কোন পাহাড়ের দেশে চলে যেতে যেতে হঠাৎ ওই চিতার কাছে এসে থমকে দাঁড়িয়ে গেল। তারপর তার কমণ্ডলুর জল খানিকটা হাতে ঢেলে নিয়ে বিড়বিড় করে মন্তর পড়ে চিতার ওপর ছড়িয়ে দিতেই যেন সে মাটি থেকে চাঁপা ফুলের মতো ফুটে উঠল। আরও কি মনে হতো জানো বাবু, ওই জিয়ে উঠে ওই যে বাদাম গাছ, হয়তো ওরই আড়ালে নয়তো ওর পাশে যে আসা ওরা ঝোপ, ওরই মধ্যে সে চুপটি করে দাঁড়িয়ে
যাতে আমি উতলা হয়ে তাকে খুঁজে বার করি, তাই জন্য সে যেন একবার উঁকি মেরে অমনি আবার গা ঢাকা দেবে। মন আমার উতলা হয়ে উঠত। নায়ের ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে ওই গাছ আর ওই ঝোপের দিকে চাইতাম। কোথায় কোথায় সে? হু হু করে বাতাস বইতো, ঝোপের গাছগুলো মাথা নেড়ে নেড়ে বলতো, নেই নেই, সে নেই। ন্যাড়া বাদাম গাছের হাজার আঙুল মাথার উপরকার ফাঁকা আকাশে দেখিয়ে দিয়ে বলতো, যদি থাকে তো ওইখানে। বাবু, ও কি, তুমি যে চোখ মুচ্ছ, কথা শুনে বুঝি তোমার চোখে জল এসেছে? তোমার প্রাণটা খুব নরম, বড্ড দরদের শরীর তোমার, না বাবু? কিন্তু দেখো, এ দুঃখ দুঃখ সেরা দুঃখ হলেও ছিদাম বুকের পুরনো দরদের মতো চোখ বুজে বরদাস্ত করতে পারত। হ্যাঁ, না করে চারা কি বাবু? মানুষের বড় স্বাদের দামি জিনিস হারালে কি নষ্ট হলে সে কি করে? হ্যাঁ, কাঁদে কাটে, তারপর চুপ করে তার অভাবের দুঃখ বয়। কিন্তু যদি দেখে তার সেই স্বাদের জিনিস আর কেউ পেয়েছে, মনের সুখে ব্যবহার করছে, তাহলে তার কি হয়? তার কলজেটার মধ্যে কেমন করে একটু সমঝে দেখো তো বাবু। হ্যাঁ, বড় বেশি দিনের কথা নয়, সেদিনও আজকের মতো এই ঘাটে পারে যাবার লোক ছিল না। এই এতক্ষণ আমরা যতখানি পেরিয়ে এলাম, গাঙের প্রায় ৮ আনি হবে না বাবু। আমার স্পষ্ট মনে পড়ে, এই আসমানের জোচ্ছনা সামনের পাড়ের গাছগুলো আর গাঙের এই বাকি আধখানার ওপর রূপলি ধরিয়ে আমাদের পেছনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমি নায়ের ওপর চুপটি করে বসে জোচ্ছনার দিকে চেয়ে চেয়ে গেল রাত্রিরের একটা ভাঙাচোরা স্বপন জোড়া তারা দিয়ে দেখবার চেষ্টা করছি। আর নাওখানা ঘাটেই বাঁধা। আচমকা নড়ে উঠতেই মুখ ফিরিয়ে চেয়ে দেখি কি একজন নায়ে উঠছে। কে গো, কে? হেঁকে বললাম। জবাব নেই। বুঝলাম ট্যাঁকে করি নেই, অমনি পার হবার চেষ্টা, মুখে তাই বল ফুটছে না। কিন্তু সেটি হতে দিচ্ছি না কোনো মতেই। দয়া, আমাকে কে দয়া করে বলো? মনিব, যার জলায় আমি খেয়াবাই, সে দয়া করে কোনো কিস্তি আমার খাজনা রেহাই করেছে বলতে পারো? তারপর তোমরা যাকে দয়াল বলো, কাঙালের ঠাকুর বলো, সেই বড় গাঙের বড় পাটনি, পেটে যার খিদে নেই, যার উপরে মনিব নেই, সে আমায় বিনি পয়সায় তার গাংটা পার করে দেবে কি? কখনো না। ওই যে গানে আছে, ওগো করি নেই যার, তুমি তারে করো হে পার। ও মিছে কথা। আমি চিৎকার করে বললাম, নামো আমার না থেকে, নামো বলছি। ছিদাম ঢের ঢের লোককে দয়া করে ঠকেছে। যার নাম দয়া তার নাম ঠকা। সেই ঠকা ছিদাম আর ঠকছে না। কিন্তু লোকটা নড়েও না, কথাও কয় না। সুরটা আরো উঁচু, আরো কড়া করে বললাম, শিগগির শিগগির করে নামো বলছি। ভালোই ভালোই যদি না নামো ভালো হবে না কিন্তু। গাছকে বলি না পাথরকে বলি? রামও বলে না, রহিমও বলে না, একেবারে চুপ। বড্ড রাগ হলো। রোসো, তাহলে তোমাকে বেশ ভালো করেই পার করাচ্ছি বলে এক লাফে তার ঘাড়ের উপর পড়ব। এমন সময় সে যেন কি বলে উঠল। আমি চমকে উঠলাম। স্বরটা যেন চেনা চেনা, কিন্তু চিনি চিনি করেও কিছুতেই চিনে উঠতে পারলাম না। কাছাকাছি এগিয়ে গেলাম। এই জোছনা যেটুকু ছিল তাতে মানুষ চেনা না গেলেও আকার চেনা যায়। ঠাউরে দেখে বুঝলাম পুরুষ নয়, এ মেয়ে মানুষ। হ্যাঁ গা, কে তুমি? আমি আমি নাম বলে না, ধামও বলে না, বলে কিনা আমি। খুব মজার লোক তো, যা হোক। দেশলাইয়ের কাঠিগুলো আবার তেমনি, ঠক ঠক ঠকা ঠক কেবল ঠকেই যাচ্ছি। কোনোটা বা ফস, কোনোটা বা ফুস, কোনোটা বা মচ। এই সিকি ঘড়িটাক ঠোকাঠুকির পর
আর যখন বাক্স প্রায় কাবার, তখন কি ভাগ্যিস একটা কাঠি ফস করে জ্বলে উঠল। সাবধানে তারপর লম্পটা জেলে নিয়ে তার মুখের গোড়ায় ধরে দেখি, বললে পেত্তয় যাবে না বাবু, সেই আর কেউ নয়, সেই যাকে ওই বাদাম তলায় পুড়িয়ে ছাই করে ফেলেছিলাম, সেই। আর কেউ হলে নিশ্চয়ই ভয় পেয়ে আঁতকে উঠত, মনে করতো সে ভূত হয়ে ঘাড় মটকাতে এসেছে। কিন্তু আমি যে তার দেখা পাওয়ার জন্য পাগল। আমার কি ডর ভয় কিছু ছিল? কতদিন নিশুতি রেতে একলা আমি নাও নিয়ে ওই বাদাম তলায় গেছি, যদি দেখা পাই, যদি ভূত হয়েও সে একবার আমায় দেখা দেয়। কিন্তু দেখা তো পাইনি। এতকাল পরে যদি সে আমায় যেচে দেখা দিতে এলো, যে বেশেই আসুক, আমি ভয় পাবো? খুশি হয়ে আশ্চর্য হয়ে আমি বলে উঠলাম, তুমি? হ্যাঁ, তুমি? প্রথমটা সে যেন কেমন জড়সড় হয়ে পড়েছিল। তারপর আমাকে একটুখানি ঠাহর করে দেখে বললে, আমায় তুমি চেনো? সেই মুখ, সেই চোখ, সেই গলা, ও কি আর ভুল হওয়ার জো আছে? বললাম, তোমারে আর চিনি নে, তুমি যে আমার। সে তার ডাগর ডাগর চোখ দুটো যদ্দুঃসাধ্যি টান করে মেলে আমার মুখখানি দেখতে দেখতে বললে, মিছে কথা, তুমি নিশ্চয়ই ঠাট্টা করছো আমাকে। তুমি তো পাটনি, এখানকার খেয়া বাও, আর আমরা হলাম গয়লা। গয়লা? না ভেবে চিনতে তখনই আমি বলে উঠলাম, কখনো নয়, তুমি পাটনি। হেসে ফেললে, সেই হাসি, যে হাসি দেখে ছিদাম পাটনি একদিন তার পাটনিগিরি ভুলেছিল। কিন্তু একটু পরেই মুখখানা আধার করে বললে, ঠাট্টার সময় নয়, আমার স্বামীর বড্ড অসুখ, তোমার দুটি পায়ে পড়ি, আমায় পার করে দাও। স্বামীর অসুখ? বলে কি ও? আমার বুকের ভেতরে যেন একটা মস্ত বড় লগির ঘা পড়ল। মনের ধাঁধা অমনি আমার চট করে কেটে গেল। আমি বুঝলাম এ ভূত নয়, সন্ন্যাসী ঠাকুরের বরে হাড়ে মাসে জিয়ে উঠেও আমায় দেখা দিতে আসেনি। এ সত্যি সত্যি গয়লানি। কোন এক গয়লার ঘরে ওর বিয়ে হয়েছে। এবারে গয়লানি, কিন্তু আর জন্মে পাটনি বউ হয়ে এই যে আমার ঘরে এসেছিল, তার আর ভুল নেই। বাবু, আপনি হাসছো? আমার কথা বোধহয় তোমার পেত্তয় হচ্ছে না। কেন হচ্ছে না বাবু? সেই মুখ, সেই চোখ, সেই সব, তবু সে নয়। আচ্ছা, চেহারার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু কথা, গলার সুরকে তো আর বাইরের জিনিস বলে আপনি উড়িয়ে দিতে পারবে না, সে তো ভেতরেরই। তবে লম্ফ নিভে গেল, বাতাস ছিল না। পৃথিবী, আসমান, পাড়ের গাছপালা, গাঙের জল সবই যেন অবাক হয়ে দম বন্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবছিল। কিন্তু আমার হাতে লম্ফ নিভল, বোধ করি আমার কলজের ভেতরে যে তুফান উঠে গিয়েছিল তারই ঝাপটা খেয়ে। আমি তার সামনেই ভূতের মতো থমকে দাঁড়িয়েছিলুম। কিন্তু আমার অবস্থা তার বোঝবার উপায় ছিল না। সে ব্যস্ত হয়ে উঠে আমায় বললে, দোহাই তোমার মাঝি, আমায় পার করে দাও, গোসাই তোমার ভালো করবে। মনে মনে বললাম, ভালো যা করবার তা গোসাই ভালো মতোই করেছেন, আর ভালোই আমার কাজ নেই। সে যাই হোক, কিন্তু তোমাকে আমি পার করে দেব গয়লানি। বইটা ধরলাম। পাড়ের গাছপালা ছাড়িয়ে চাঁদ উঠেছে। আধারের খোঁজ খাঁজ আর কোথাও কিছু নেই। মনটাকে বলে কয়ে অনেকটা ঠান্ডা করে তারপর আবার তার সঙ্গে আলাপ শুরু করলাম। আচ্ছা ওগো গয়লানি, তোমার ঘর কোথায়? বাপের নাম কি? তোমায় দেখছি খুব কাঁচা বয়স, কাকেও সঙ্গে দেখছি না যে। গয়লানি দুহাতে তার আঁচলের খোঁট পাকাতে পাকাতে বললে, সঙ্গে আর কে থাকবে? আমি যে পালিয়ে যাচ্ছি। পালিয়ে? কেন গা, কিসের জন্যে? কিসের জন্যে আর? বলেছি তো, আমার স্বামীর অসুখ। বাপের বাড়ি আসবার পর স্বামীর সঙ্গে আমার বাপ ভাইয়েদের ঝগড়া হয়।
তারপরেই তার অসুখ। অসুখ শুনেছি খুবই বাড়াবাড়ি। আমাকে নিয়ে যাবার জন্য সেখান থেকে লোক এসেছিল, এরা পাঠায়নি। আমাকে ছেড়ে দেবে না এই এদের ইচ্ছে। পালিয়ে যাবার কারণ বুঝলাম, কিন্তু স্বামীর সঙ্গে এর বাপ ভাইদের বিবাদের কারণ বুঝলাম না। তা বুঝবার আমার দরকারও ছিল না, কিন্তু এর পরিচয়টা, যাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসি, যার ধোয়া পোঁচা চিতার দিকেও নিদেন একবার না চাইলে আমার দিন কাটে না, সে আমায় দেখা দিয়ে অমনি চলে যাবে। তার পরিচয়টা নেব না? ভালোবাসা না পাই, ভালোবাসা দেবার, এমনকি চোখে দেখা দেখে আসবার পথটুকু কি খোলসা রাখবো না? জিজ্ঞেস করলাম, হ্যাঁ গা, তোমার ঘর কোথা? মুখ নিচু করে কি ভাবতে লাগলো। আমার কথা জবাব দিল না। হয়তো আর কি ভাবছে, আমার কথা শুনতেই পাইনি, এই ভেবে কথাটা আবার আমি পাল্টিয়ে জিজ্ঞাসা করলাম। খুব নরম সুরে মুখটি না তুলেই সে বললে, সে কথা কেন? সে কথা শুনে কি হবে তোমার? গয়লানি যদি তার হাতের নৌগাছটি দিয়ে খুব জোরে আমার কপালে একটা ঘা মারত, বোধ করি কিছুই করে উঠতে পারত না। কিন্তু তার নরম কথার চোট খেয়ে চৌকি বেঁধা মাছের মতো আমার পরাণটা যেন খালি ছটপট করতে লাগলো। গয়লানির নরম কথার ভাব কি জানো বাবু? ভাব এই যে সে গেরস্তর বউ পালিয়ে পায়ে হেঁটে স্বামীর কাছে চলেছে। পরিচয় দিলে ওর বাপের আর ওর স্বামীর সকলেরই মাথা আমার কাছে হেঁট হয়। তাই আমাকে বলা হলো, সে কথা শুনে কি হবে তোমার? এতক্ষণ যে জিজ্ঞেস করে করেও পরিচয় পাইনি, তাতেই ওর মনের গতি আমার বুঝে নেওয়া উচিত ছিল। কিন্তু আমি তখন যেন কেমন বোকা বনে গিয়েছিলাম। চুপ করে বইটা বাইতে লাগলাম। কিছুক্ষণ পরে বুকের কাতরানিটা একটু কম হয়ে এলে আমার মনে হলো, কিন্তু ওর দোষ কি? আমি না হয় ওকে পাটনি বউ বলে চিনতে পেরেছি, ও তো আর আমাকে আপন বলে স্বামী বলে চিনতে পারেনি। কেন আমার কাছে বরের পরিচয় দিতে বসবে? আলাপ করবার ইচ্ছে আবার একটু একটু করে গাঙের জোয়ারের মতো আমার বুক ছাপিয়ে ফুলে উঠতে লাগলো। চলে তো যাবেই, পরিচয়টা না দিয়েই হয়তো চলে যাবে। কতক্ষণই বা দুটো কথা কয়ে দুটো কথা শুনে মনটাকে আমার একটু হালকি করে নেব না? কথা কইতে শুরু করলাম। তোমার স্বামীর অসুখের কথা যে সত্যি তা তোমায় কে বললে? তোমাকে বাপের বাড়ি থেকে নিয়ে যাবার জন্যে এ তো মিথ্যে ছলও হতে পারে। ভেবেছিলাম আমার কথায় সে কতকটা স্বস্তি পাবে, মনটা তার আমার দিকে একটু নুয়ে আসবে। কিন্তু সে আমার ভুল। গয়লানি যেন দুহাতে আমার কথাটিকে ঠেলে ফেলে দিয়ে বললে, না না, মিথ্যে ছল কখনো না। মিথ্যে ছল হলে কখনো তার জন্যে আমার মন এমন উতলা হয়ে ওঠে? তার বড্ড অসুখ, কে জানে সে কেমন আছে। বলেই থেমে গেল। গলা ভারী হয়ে উঠেছিল, বুঝলাম চোখে জল এসেছে। দেখলে বাবু, টান। তার স্বামীর অসুখ হয় তো মিথ্যেই, কিন্তু সে তা মিথ্যা বলে মানতে পারছে কি? তারই জন্যে বাউরি হয়ে ছুটে চলেছে। এই কাঁচা বয়সে ঘর থেকে একলা বেরোবার বালাই কি কম? কিন্তু সে কথা যেন তার মনেই নেই। স্বামীর জন্যে ডর ভয়ের মাথা খেয়ে বাউরি হয়ে ছুটে চলা, কথাটা অবশ্য ভালো, খুবই ভালো, সন্দেহ নেই। কিন্তু আমার পক্ষে কেমন ভালো সে কথাটা আপনি একটু ভাবছো কি বাবু? এই যে টান, এই যে চোখের জল নিয়ে সে আর একজনের জন্য ছুটে চলেছে, সে কে? দুদিন আগে পাটনি বউ হয়ে যখন সে আমার ঘরে এসেছিল, তখন আমি কি ছিলাম না তার সব? সামান্য একটু মাথা ধরলে, গাটা একটু গরম হলে আমারই জন্যে সে অমনি ধারা ভেবে ভেবে সারা হতো। যাক সে কথা, তারপর যা বলছিলাম তাই শোনো। গাঙের একদিকে মুখ করে সে বসেছিল, ফুটফুটে জোছনা তার সমস্ত গায়ে।
মাথাটার পেছন দিক আঁচল দিয়ে অল্প একটু ঢাকা। মুখের একটা দিক নরম কোমল ভরা ভর্তি গালটি, কানের পাশ, ভুরুর নিচের চোখের খাঁজ, থুতনির গোল ধাঁচটি আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। পা দুটি ছড়িয়ে হাঁটুর ওপর হাঁটুটি দিয়ে বাঁ হাতে দেহের ভরটি রেখে একটুখানি কাত হয়ে ঘরের মেজে বসে পাটনি বউ যেমন করে আমার সঙ্গে গল্প করত, একেবারে অবয়ব সেই ভাবটি। এই যে আর কেউ নয়, সেই আমারই সেই, তাতে আর একটুও ভুল নেই। দেখতে দেখতে আমার যেন কেমন বিভ্রুল হয়ে গেল। আমি ব্যাগগাতা করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গা, সত্যি তুমি আমায় চেনো না? সত্যি? সে অবাক হয়ে আমার মুখের দিকে মুখ ফিরিয়ে চেয়ে রইল। পাটনি বউয়ের সেই সাদা চোখের কালো ভাসা ভাসা দুটো চোখের তারা আমি অবাক হয়ে দেখতে লাগলাম। মনে হলো যেন সে আমায় চিনছে। এখনই হয়তো আমারই মতো বলে উঠবে, হ্যাঁ গা, হ্যাঁ চিনেছি, ওগো চিনেছি, তোমায় আর চিনব না, তুমি যে আমারই। কিন্তু সে আমার মিছে আশা, সে তা বললে না। বললে তোমাকে আমি কেমন করে চিনব? আমি তো আর আগে কখনো পায়ে হেঁটে আসিনি, তোমার নায়ে উঠেও পার হইনি। বাস, যে লোক পায়ে সাড়া পেলেই বলতে পারতো আমি কি না, সেই লোকই আমার সামনে বসে আমারই মুখের দিকে চেয়ে বলছে, তোমায় চিনি নে, তুমি পাটনি আর আমি গয়লা। আর যদি আর কিছু না বলে এও বলতো যে তোমাকে যেন চিনি চিনি বলেই ঠেকছে, কিন্তু কিছুতেই চিনে উঠতে পারছি না, আর তাহলেও যেন কতকটা ভরসার কথা ছিল। বলে কি না, কেমন করে চিনব? আরে যদি চিনতেই না পারবি, তাহলে একদিন তুই কেন আমাকে চোখের আর হতে দিতিস নে? কেন তুই আমাকে অত ভালোবেসে মাথায় করে রেখেছিলি? তারপর কখন চোখ বুজে ঘুমোলি, ঘুম থেকে জেগে উঠেই বলছিস তোমায় আমি চিনি নে, হ্যাঁ তুমি কোথাকার কে, এক নায়ের মাঝি। দেখো, আমি পাগলের মতো কি আবল তাবল বকছি। তার কি দোষ যে তাকে আমি এত দোষী? সে তো আর ইচ্ছে করে আমায় বলেনি, আর ইচ্ছে করেও আর একজনের ঘরে যায়নি। কোন এক খামখেয়ালি বাজিকর তাকে নিয়ে এই জবরদস্তি ভোজবাজির খেলা খেলছে। দোষ যদি কারো হয়েই থাকে সে তার, না বাবু? আচ্ছা, যে পাষাণে গড়া বাজিকর আড়ালে বসে বসে তার এই শখের খেলাটা খেলছে, তাকে একবার চোখে দেখা যায় না? দেখলে কি করতাম? কি আর করতাম, আমার হাতের এই বৈঠাটা দিয়ে তার মাথায় খুব কষে মনের মতো একটা ঘা মেরে দেখতাম মাথাটা তার কত শক্ত। গয়লানির কথা আর আমি কি জবাব দেব? চুপ করে আমার যা কাজ তাই আমি করতে লাগলাম, বইটা বেয়ে চললাম। কিছুক্ষণ পরে সে আবার বললে, তুমি যে এত ব্যাগগাতা করে জিজ্ঞাসা করছো আমায় চেনো কি না, চেনো কি না, কেন বলো দেখি? কেন? আবার বলে কেন? বলি, এতদিন আমি সংসার পেতে ঘর করিনি কেন? বাদামতলার ওই যে শ্মশানের দিকে চেয়ে চেয়ে আমার সমস্ত সংসারকে আমি শ্মশান ঘাট করে তুলেছি কেন? এরও যে জবাব, ওরও সেই জবাব। কিন্তু এতক্ষণে আমার নাখানা ঘাটে গিয়ে লেগেছিল। আমার জবাব শোনবার জন্য তার আর এতটুকুও তর সইল না। টপ করে আমার না থেকে নেমে পড়ল। কিন্তু খালি নামতেই দেখলাম তারপর কোন পথ ধরে কোন দিক দিয়ে যে সে কোথায় গেল সে যেন আমি দেখতেই পেলাম না।